দুবাইয়ে যে ট্যাক্সি ড্রাইভারগুলো ছিল ম্যাক্সিমাম পাবেন আপনি ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি। কিন্তু প্রফেশনালি যেখান থেকে আপনি ড্রাইভিংটা শিক্ষা দিয়ে তাকে পাঠাবেন সেটা আমাদের ছিল না। ইঞ্জিনিয়ার আবু আল সিরাজ, আপনি বেশ কিছুদিন দেশের বাইরে, বিশেষ করে মিডল ইস্টে আপনার কাজের ক্ষেত্রে আপনি ছিলেন। এজ এন ইঞ্জিনিয়ার আপনি ওখানে অনেক কাজ করেছেন, আমাদের শ্রমিকদেরকে আপনি খুব কাছে থেকে দেখার সুযোগ আপনার হয়েছে। এই যে অদক্ষ শ্রমিকের ওইখানকার যে অবস্থা, আর যদি দক্ষ শ্রমিকের অবস্থা, এই বিষয়টা কি আপনার নজরে পড়েছে ওখানে? হ্যাঁ, একদম। আমি আপার সাথে মিলাবো পরে, আগে একটু বলি। অদক্ষ শ্রমিকের শুরু হলো তার যাত্রাটা শুরু হয় প্রতারণা দিয়ে। তাকে যে পাঠায়, সে একটা কাজের কথা বলে পাঠায়, ওখানে গিয়ে সে আরেকটা কাজ করে। তো প্রথমে সে বিট্রেয়াল হয়, হ্যাঁ, তাকে বিট্রে করা হয়। ওখানে যাওয়ার পরে তার চ্যালেঞ্জগুলো যেটা হয়, আপনি মিডল ইস্টে অন অ্যাভারেজ যে আমাদের শ্রমিকগুলো আছে তাদের স্যালারি হচ্ছে আপনার 1500 থেকে 2000 দিরহাম ম্যাক্সিমাম। বাংলাদেশি টাকায় কত? বাংলাদেশের টাকা যদি আপনি ধরেন 30-35 টাকা করে দেখুন ধরেন, তাহলে তার টাকা আপনি খুবই কম। আপনি দেখেন 2000-এ যদি আপনি 35 টাকা করে ধরেন, 60-70 হাজার টাকা। আচ্ছা, একটা মিনিট, আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, এই যে 35,000 বললেন উনি, জাপানে মিনিমাম স্যালারি কত? জাপানের মিনিমাম স্যালারি বাংলাদেশি টাকা 1,80,000 টাকা। 1,80,000 মিনিমাম। জি, থ্যাংক ইউ। এই যে আপনি বললেন 35,000 টাকা, আর জাপানে হচ্ছে কোনো রকম দক্ষ একজন মানুষ শুধু ভাষাটা জানতে পারলে ওখানে 1,80,000 টাকায় চাকরি করতে পারে। এটা শুধু মনে হয় জাপান না, আপনি দক্ষতা অর্জন করে যে কোনো জায়গায় যদি আপনি যান, আপনার টাকা আছে। আপনি গতকালকে একটা মানে ভালো মুভমেন্ট দেখবেন সরকারের। মিডল ইস্টের দুবাইয়ের ট্যাক্সি কোম্পানি সরকারের সাথে কালকে একটা চুক্তি হয়েছে, 6,000 ম্যান পাওয়ার নিচ্ছে। জি, যারা এক্সপার্ট ড্রাইভার, তাদের স্যালারি হচ্ছে 5,000 দিরহাম, তার মানে 1,70,000-75,000 টাকা। তাহলে এই ড্রাইভার কিন্তু এত বছর ধরে দুবাইয়ে যে ট্যাক্সি ড্রাইভারগুলো ছিল ম্যাক্সিমাম পাবেন আপনি ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি। আমাদের যারা গিয়েছে ওখানে কাজ করতে গেছে অন্য কাজে, তারপরে সে ড্রাইভিং শিখেছে, সে হয়তো বা ড্রাইভিং করছে। কিন্তু প্রফেশনালি যেখান থেকে আপনি ড্রাইভিংটা শিক্ষা দিয়ে তাকে পাঠাবেন সেটা আমাদের ছিল না। এটা একটা মুভমেন্ট কালকে হয়েছে। আরেকটা জিনিস সরকার তো আরেকটা বিষয় করেছে, যেমন ইউরোপের সাথে অনেকগুলো দেশের সাথে চুক্তি করতে যাচ্ছে সরকার, যাতে ওখানেও আপনার আমাদের এখান থেকে লোক পাঠানো যায়। হ্যাঁ, আপনার এগ্রিকালচারের উপরে ইটালিতে সারা জীবন ডিমান্ড ছিল, ইটালিতে ছিল, ফ্রান্সে ছিল, জার্মানিতে ছিল। এবং এখন তো যারা স্কলারশিপে যাচ্ছে, আপা যেহেতু এগ্রি ইউনিভার্সিটিতে ছিলেন, উনি জানেন স্কলারশিপে যারা আছে, ফুল স্কলারশিপে আপনার ইউরোপের দেশগুলো, আমেরিকান দেশগুলো আপনাকে স্কলারশিপ দিচ্ছে আমাদের এগ্রিকালচারে যারা পড়াশোনা করেছে। তো আপনার যে কোনো ক্ষেত্রে দক্ষতা যদি থাকে, আপনি একটা সময় মনে রাখবেন যে আমাদের এখানে নর্মালি ভোকেশনালগুলোতে পাইপ ফিটার বা ওয়েল্ডিং এই শিক্ষাগুলো দিত। কিন্তু এইসব দক্ষতা অর্জনকারী লোকের সংখ্যা তো খুব বেশি না। এই যে আমি বললাম যে ধরেন উনি বললেন যে নার্সিংয়ে ওখানে কেয়ার গিভারে ভালো করতে পারে, কিন্তু আমাদের এই মিডল ইস্টে তো কেয়ার গিভাররা তো আসলে যায় কি? আপনি সবচেয়ে বেশি কেয়ার গিভার যায় মিডল ইস্টে, সবচেয়ে বেশি প্রতারিত হয় তারা। হ্যাঁ, আপনি দেখেন কদিন পরে পরে দেখবেন যে 50 জন। এরা আসলে কেয়ার গিভার না, এরা তো অ্যাসিস্ট্যান্ট হিসাবে যাচ্ছে। আপনার শব্দটা কিন্তু আপনি যদি তুলনা করেন, কাজটা কিন্তু একই রকমই। আপনি ওকে যদি দক্ষ করে পাঠাতেন, ওখানে গিয়ে সে কেয়ারই গিভ করতো, হ্যাঁ, কেয়ারই দিত। কিন্তু সেখানে আপনি তাকে পাঠাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অ্যাবিউজ হচ্ছে সে, কারণ তাকে ওই যে তার সে দক্ষতা তৈরি করা হয় নাই। আপনি তো ইঞ্জিনিয়ার ছিলেন, ওখানে আমাদের ইঞ্জিনিয়ারদের, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কেমন ডিমান্ড? আপনি শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না মনোল ভাই, আমাদের ধরেন আমি তো ফায়ার সেফটি ইন্ডাস্ট্রিতে কাজ করি। আমাদের এখানে যারা ফায়ার সেফটির ন্যূনতম টেকনিশিয়ান যারা আছে, আপনার দুবাইয়ে যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে বা দুবাইয়ে যে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো আছে, প্রত্যেকটা বিল্ডিংয়ে মিনিমাম বিল্ডিংগুলোতে ফায়ার সেফটি আছে। এবং কী পরিমাণ ম্যান পাওয়ার যেগুলো ইনস্টলেশনে লাগে, এই সমস্ত ম্যান পাওয়ারগুলো ইন্ডিয়া ও পাকিস্তান থেকে আছে। বাংলাদেশের ম্যান পাওয়ার নাই, খুবই কম, খুবই কম। আপনি 1% পাবেন না।